আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। আমরা আমাদের দেশকে আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাল্লাহ আরো অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা তারা সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন। আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার একদল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আরেকটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় এসে আসলে এই ঘটনাগুলো স্পর্শ করার পরে সে আমারে বোরকা খুলতে বলে, তো আমি বোরকা খুলিনি। আমি বোরকা না খোলার কারণে সে আমার সাথে জোর জবরদস্তি করে। সালিশের টাকা দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে। দর্শক, অবশেষে মাশরাফি বিন মুর্তজা, যিনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন ক্রিকেটের, সে মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের রাজনীতি করলেও শেষ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চেয়ে ডক্টর ইউনূসের সাহায্য নিয়ে আবারও দেশে ফিরতে চান এবং সাধারণ জনগণের খেদমত করতে চান, কাজ করতে চান। তবে তিনি যেটি ঈদের মধ্যে জানিয়েছেন লাইভে এসে, যে তিনি কিভাবে দেশে আসতে চান এবং তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগের রাজনীতি করার কারণে, এবং তিনি আওয়ামী লীগকে বর্তমানে ধিক্কার জানিয়ে আওয়ামী লীগ থেকে বিদায় নিয়ে বর্তমানে আবার বাংলাদেশে এসে সাধারণ জনগণের সাথে মিশে জনগণের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। তবে সেটি নিয়ে এরই মধ্যে সমন্বয়করা মুখ খুলেছেন। তারা কি বলছেন বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই, কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি অনেক মেসেজ পেয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, শুধু আমার জন্য না, আমাদের পুরো টিমকে আপনারা এইভাবে সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো। আর শেষ কথা বলতে চাই, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে, ভালোভাবে চলতে পারে, সেই দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে যে আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাল্লাহ আরো অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা তারা সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, ভয়ঙ্কর আরও কিছু তথ্য দিলেন মাশরাফি বিন মুর্তজা, খালেদ মহিউদ্দিন ও আন্দোলিব পার্থর একটি টকশোতে। সেই টকশোতে তিনি যে সকল তথ্য দিলেন, সেই তথ্য শুনলে আপনিও রীতিমতো চমকে যাবেন। কি হতে চলেছিল এবং কি হয়েছে বিস্তারিত সে বিষয়ে কি বলছেন মাশরাফি বিন মুর্তজা, চলুন তার মুখ থেকে শুনি। তার আগে বলে রাখতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পেয়েছি সাবেক সংসদ সদস্য মাশরাফি, আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ব্যারিস্টার পার্থ, আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমি প্রথমে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। প্রথম যে জিনিসটা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে
যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয় যে আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, এটা সত্যি কথা। মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার থেকে কম হতো না। বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা। ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি। তো ক্যাপ্টেন হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে, বা আমাকে যদি কেউ ম্যান অফ দি ম্যাচ হয় তারা গিয়েছে। তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি, তো বা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা, সেগুলো আমাকে কাঁধে নিতে হয়েছে। এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় থাকতে পারিনি, এটা। কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। আবার এই আমি আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়কও না, আমি আমার দলের সহ অধিনায়ক। আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি। তো আমাকে আইদার উপদেষ্টা মণ্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করে আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি। তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করিনি, আমি হয়তো বা পারিনি। আমি নড়াইলের মানুষকে, যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? সবকিছুই স্বাভাবিক হতো। তো আমার জায়গা থেকে আসলে যে জিনিসটা করার দরকার ছিল, যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলনের ভেতরে, ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না। তো আমাকে আমার এক ছোট ভাই বললো যে হুমায়রা বোধহয় স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার মেয়ে।
তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি। এই জিনিসটা যেন কখনো তার মনে না হয়। এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গায় আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না, আমার বাবা আমাকে আটকায়নি। আর একটা কথা বলি এর ভেতরে অল্প, যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন।